মহাসম্মেলনের সভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, সভাপতি পারাতলী বাজার। আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি শাইখ সন্দীপী রহিমাহুল্লাহ এর সুযোগ্য সাহেবজাদা পীরে কামেল হাফেজ মাওলানা মুফতি ফয়জুল্লাহ সন্দীপী দামাত বারকাতুহুল আলিয়া আলোচনা পেশ করেছেন। অন্যান্য উলামায়ে কেরামগণ আরো আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আমি শুরুতে মঞ্চে যারা রয়েছেন সম্মানিত উলামায়ে কেরামগণ সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং আমার সম্মুখে উপবিষ্ট যে সম্মানিত আমার তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে এত চমৎকার এই গভীর রজনীতে আপনাকে আমাকে বসার সুযোগ দান করে দিয়েছেন। কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যখন ছিলাম না ছিলেন কে? আল্লাহর নাম বলতে কোনো লজ্জা আছে? তাহলে একটু বলেন, যখন ছিলাম না ছিলেন কে? যখন থাকবো না থাকবেন কে? সেই মহান সত্তার দরবারে কণ্ঠ ছেড়ে ভালোবাসার সাথে, মহাব্বতের সাথে হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়া বেঁচে আছি? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ। মেঘর আসে বৃষ্টি ঝরায়, মেঘর আসে বৃষ্টি ঝরায়, তোমার অসীম করুণায় শুকরিয়া জানাই তোমায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া কার আদায় করব? আর একটু জোরে বলেন। আমি আলোচনা করব না, আলোচনা অনেকে করেছেন, এখানে অনেকে অপেক্ষায় ছিল, বিশেষত আমার যুবক ভাইরা, ঠিক না? আলোচনা করার আর দরকার আছে? আর আলোচনা দরকার নাই, দু একটা নাশিদ গাইবো, তারপর আলোচক আছেন, উনি আলোচনা করে আনুষ্ঠানিক মুনাজাতের মাধ্যমে শেষ করবেন, ঠিক আছে? আমি আপনাদের সন্তান, বিশেষত এই চরাঞ্চলের সন্তান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রায়পুরা থেকে প্রায় 10 জন প্রার্থী সংসদ নির্বাচন করছেন, আপনাদের এই সন্তানও করছে। প্রায় 8 জন প্রার্থী, প্রায় সব প্রার্থী তাদের বাড়ি হলো টানে 19টা ইউনিয়নে, আর আপনাদের এই সন্তানের বাড়ি এই চরাঞ্চলে। এই মাটির সন্তান, আপনাদের সন্তান। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। 54 বছর পর এখন পর্যন্ত এই মাটি থেকে এখন পর্যন্ত কেউ এমপি হতে পারে নাই। কেন হতে পারে নাই? এর অনেক যৌক্তিক, লজিক্যাল কারণ আছে। প্রধানত কারণ হলো আমাদের কারণেই কেউ হতে পারে না। কারণ চরাঞ্চলের মানুষ তারা এমপি চায় না, তারা অন্যের প্রজা হয়ে বাঁচতে চায়। কথা ঠিক না বেঠিক? আওয়াজ তো আসতে হয় যেন, একটু জোরে হবে। চরাঞ্চলের মানুষ ইচ্ছা করেই 91 সালে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমাদের এখানে বাচ্চু চেয়ারম্যান নির্বাচন করেছিলেন, মনে আছে আপনাদের? উনি 5-6 হাজার ভোটের ব্যবধানে হেরেছিলেন এবং 5-6 হাজার ভোট না, প্রায় 7-8 হাজার ভোট অন্য প্রার্থীরা চর থেকে নিয়ে গেছে। যদি সেই ভোটটা উনি পাইতেন, উনি এমপি হয়ে যাইতেন। আপনারা আজকে বলতে পারতেন
আমরা বলতে পারি না? আজকে বলতে পারতেন যে আমাদের একজন এমপি ছিল, ঠিক না? কিন্তু আজকে লজ্জাজনক ভাবে বলতে হয় আমাদের কোন এমপি। আমরা এতদিন অন্যদেরকে সার্ভিস দিয়ে গেছি, অন্যরা এসেছেন নির্বাচনের আগে আমাদেরকে নানা প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য নানা প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন চলে গেছে, তারাও চলে গেছে, তারা সুযোগে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, রায়পুরা 24টা ইউনিয়ন, একটা পৌরসভা, সবাই আমাদের আপন। পূর্বাঞ্চল থেকে যদি একবার এমপি হতে পারে, পশ্চিমাঞ্চল থেকে বারবার এমপি হতে পারে, মধ্যম অঞ্চল থেকে যদি এমপি হতে পারে, চরাঞ্চলের মানুষের মাথাও নাই, তাদের এমন যোগ্যতাও নাই যে কারণে তারা এমপি হতে পারে না। আসলে কি এমন? এরকম না। এই চরাঞ্চল রায়পুরাবাসীকে যা দিয়েছে, রায়পুরা অন্য কোন অঞ্চল তা দিতে পারে নাই। আপনি দেখেন যতগুলো সচিব রায়পুরার আছে, ওই না দেখেন এই মাথা থেকে ওই মাথা, 6টা ইউনিয়নে যতগুলো বড় মানুষ আছে, প্রাচ্যের সুখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, চরের সন্তান। বাংলাদেশের বিরাট বড় কবি ছিলেন, আপনাদের এলাকার সন্তান আছেন না? নাকি এলাকার না? বাংলাদেশের 20-25 জন আলেমের মধ্যে একজন আলেম ছিলেন আপনাদের এলাকার সন্তান, মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এই সন্তান এই চরে সচিব হয়, এই চরে আলেম হয়, এই চরের মানুষ বিভিন্নভাবে সরকারের সার্ভিস দেয়, এই রায়পুরার নামকে উজ্জ্বল করে, কিন্তু এখানে মানুষ এমপি হতে পারে না। কারণ একটাই, আমরা আমাদের মাটিকে ভুলে যাই সময় মতো। আমরা মাটির প্রতি আমাদের দয়া নাই, টান নাই। যার মাটির প্রতি দয়া নাই, টান নাই, সে এক সময় তার মায়ের প্রতিও তার টান থাকে না, এক সময় বাবার প্রতিও টান থাকে না। আমি এই জন্য বলতে চাই মুরব্বী বাবারা, এবার যে সিচুয়েশন, এবার যে অবস্থা, 8-9 জন প্রার্থী আছে টানে, একজন প্রার্থী আপনাদের সন্তান এখানে আছে। আপনারা যদি জোট বাঁধতে পারেন, ঐক্যবদ্ধ যদি হতে পারেন, অনেক মার্কা আসবে, দল আসবে, টাকা নিয়ে আসবে, টাকার বস্তা নিয়ে আসবে, সব নিয়ে আসবে। আপনি যদি নির্বাচনের আগে টাকার বস্তাও পান, কিন্তু 5 বছর পরে, নির্বাচনের পরে যে উন্নয়ন হবে আপনার সন্তান হলে, সেটা 10 বস্তা টাকা দিলেও পূরণ হবে না। ঠিক কিনা বলেন? হয়তো বা আপনার কিছু টাকাই দেবে, কি দিবা আর কিছু দেবে, লোভ দেখাবে, তোমার এলাকার চেয়ারম্যানটা বানাবো, লোভ দেখাবে, এই ওয়ার্ডের মেম্বারটা তোমারে কিন্তু দিব, আমার নজর তোমার দিকে, লোভ দেখাবে। হ্যাঁ, এরকম লোভ দেখায় চলে যাবে। দিন শেষে কি হবে? সে চলে যাবে প্যাস লাগায়া। কারণ আপনারা যেমন মেম্বার বানানোর লোভ দেখাইছে, আরো 5 জনরে দেখাইছে, আপনি জানেন না কিন্তু, ঠিক না? প্যাস লাগায় চলে যাবে, পরে আপনি আমি মারামারি করে মারা যাবো, ঠিক না? কিন্তু আমি বলতে চাই, চরে আর একটি ঝগড়াও আমরা দেখতে চাই না। এই চরে কেউ আমাদের মাথায় কাঁঠাল রেখে খাবে, সেটা আমরা চাই না। এবার সুযোগ এসেছে মাথা উঁচু করে দাঁড়াবার। আমি বলতে চাই, এবার এমপি হবে 70-80 হাজার ভোটে, সর্বোচ্চ 90 হাজার, সর্বোচ্চ। ভোটই কাস্টিং হবে 2.5 থেকে 3 লাখ, এর বেশি একটাও হবে না। এটা আওয়ামী লীগের সময় তো হয় না, মানে সবাই নির্বাচন করলে হয় না। এইবার কেমনে হবে বলেন? তো ভোটই হবে 2.5 থেকে 3 লাখ, সর্বোচ্চ 3 লাখ, সর্বনিম্ন 2 লাখ। তাহলে 4 জন প্রার্থীর মধ্যে ভাগ হইলে কত হয়? হ্যাঁ, 70, সর্বোচ্চ ধরেন 70 হাজার ভোট। এই চরে ভোট আছে 1,10,000-এর বেশি। কত ভোট আছে? কত আছে? 1 লাখ। এমপি কোথায় হবে এরা চাইলে? চরে মানুষ চাইলে কোথায় এমপি হবে? আপনারা চাইলে এবার এমপি, আপনারা চাইলে এবার এমপি। আমি আপনাদেরকে বলতে চাই মুরব্বী বাবারা, এখন পর্যন্ত ভোট একটা ছোট বিষয় স্বাভাবিকভাবে চিন্তা করলে, আবার অন্যভাবে চিন্তা করলে মনে হয় এটা রাষ্ট্রের মালিকানা আপনার। এই রাষ্ট্রের মালিক যে আপনি, আল্লাহ দিয়েছেন আপনাকে, এই বাংলাদেশের যে বাসিন্দা আপনি হয়েছেন, সেটার মালিকানা হলো একটা ভোট। এই মালিকানা আপনি কাকে দেবেন? যাকে দেখেন নাই কয়েকবার, যে আপনার ঘরে
খায় নাই, যে এই মাটির সন্তান না, তাকে ধৈরাইন না, জোর কইরা কেন্দ্র দখল কইরা তার মালিকানা দেবেন? কি বলেন, দিবেন? এটা এর আগে দেওয়া হয়েছে অনেকবার, অনেকবার দিচ্ছেন, বিনিময়ে লাশ পেয়েছেন। কি পেয়েছেন? লাশ আর লাশ। কি পেয়েছেন? লাশ আর লাশ। এখনো এই চরাঞ্চলের মাটিতে একটা গোষ্ঠী যারা ক্ষমতা আসতে চায়, যারা এই চরাঞ্চলের মানুষের মাথার উপর কাঁঠাল ভেঙে খায়, সে গোষ্ঠী এখনো নতুন করে ঝগড়া লাগানোর চেষ্টা করতেছে কেন্দ্রগুলো দখল করার লাগে। কারণ একটা গ্রুপে বাইর করে দিতে পারলে তো তারা কেন্দ্রগুলো দখল করতে পারে, ঠিক না? কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এই চরাঞ্চলে যে ঝগড়া লাগাতে আসবে তার 20 দাঁত ভেঙে দেওয়া হবে। আমরা এই মাটির সন্তান। আমাকে আজকে এক টিভি সাংবাদিক প্রশ্ন করছে, একটা নির্বাচনী সংলাপে ছিলাম, প্রশ্ন করেছে যে চরাঞ্চলের ঝগড়া বন্ধে আপনি কিছু করবেন কিনা। আমি বলছি শুধু করব না, যারা এই ঝগড়ার পিছনে ইন্ধন দেবে তাদেরও করব। তো আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের সন্তান হিসাবে বলে যাই, এবার আর ভুল করা যাবে না। করবেন ভুল এবার? আমি গত 1.5 বছর 225টা ওয়ার্ড চেষ্টা করেছি সবগুলো ওয়ার্ডে যেতে, গত 1.5 বছর। মানুষকে বলেছি আমাদের এই এলাকাকে নিয়ে আর আগামী দিনে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। সবাইকে বারবার বলেছি এই কথাগুলো, যে আপনারা নির্বাচন মানে হলো নৌকা ধানের শীষের খেলা, এটাই হয়, তাই না? এবার একটা সুযোগ, নৌকা নাই, রাজনৈতিক নতুন পরিস্থিতিতে নাই, তো চরে নৌকার সমর্থক বেশি, ঠিক না? বেশি। তো সুতরাং এবার এই সুযোগটা নেন। আমি স্লোগান, আমার স্লোগানগুলো আপনারা দেখেছেন। আমি কোথাও কোনোদিন কোনো দলের বিরুদ্ধে বলেছি, কোন নেতার বিরুদ্ধে বলিনি। আমি এতটুকু বলেছি যে আমাদের এখানের অধিকারগুলো কি, আমাদেরকে কারা বঞ্চিত করছে বারবার। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, এবার আপনারা সবাই মিলে, আমি কোনো দলের না, এখানে যারা বিএনপি করেন তারাও আমাদের আপন মানুষ, কাছের মানুষ, ঠিক কিনা? এইখানে যারা আওয়ামী লীগ করেন তারাও আমাদের আপন মানুষ, কাছের মানুষ। আমরা সবাইকে নিয়ে সবার রায়পুরা করতে চাই। আমরা সবাইকে নিয়ে সবার জন্য নিরাপদ রায়পুরা করতে চাই। কোনো একক দলের না, একক গোষ্ঠীর না, একক এলাকার না, সবার জন্য। আমি যদিও চরাঞ্চলের সন্তান, আমি বারবার এই কথা উচ্চারণ করি। অনেকে আমাদের এই চরাঞ্চলের 6টি ইউনিয়নের সাথে বৈষম্য করেছে, কিন্তু আমরা বৈষম্য করব না। আমরা 24টা ইউনিয়ন একটা পৌরসভায় সুষম উন্নয়ন করতে চাই, সবার জন্য সমান কাজ করতে চাই। তো আপনারা মুরব্বী বাবারা যারা আছেন, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, সবাইকে বলি, এখন পর্যন্ত 12টা নির্বাচন হয়েছে। 12টা নির্বাচনে আপনারা বিভিন্ন জনকে, বিভিন্ন দলকে, বিভিন্ন প্রতীককে ভালোবেসে ভোট দিয়েছেন। এবার আমাদের প্রতীক একটাই, এই চরাঞ্চলের প্রতীক একটাই, সেটা হলো হাত পাখা। কি বলেন সবাই? একটু জোরে বলবেন না? আমাদের এই চরাঞ্চলবাসীর মুক্তির সনদ, শান্তির প্রতীক। এই হাত পাখা আসলে সব দল নিরাপদ থাকবে এ রায়পুরায়। অনেকে আবার এখানে এসে ভুল কথা ছড়ায়, এই কথা বলে যে হাত পাখা আসলো কিন্তু বিএনপি ক্ষমতায় গেল, লাভ হইব কি? আমি বলতে চাই, নতুন বাংলাদেশ এটা না। আপনারা জুলাই সনদ, নতুন আপনারা হা দিচ্ছেন না, ভোট হা, গণভোটে দিচ্ছেন না, ওইখানেই কথাগুলো লেখা আছে। রাষ্ট্রে যেমনি ভাবে সরকারি দল গুরুত্বপূর্ণ, বিরোধী দলও
স্পিকার সরকারি দল থেকে একজন, আর আর যে আরেকটা স্পিকার থাকে না, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে একজন নিতে হবে এখন, এটা সরকারের নিয়ম এখন। এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন, আমি বলি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছেন উনি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল না? তো উনি চেয়ারম্যান, ওনার বরাদ্দ আসতেছে নাকি আসতেছে না? হ্যাঁ, এখন রাষ্ট্রের নিয়ম হলো এটা, সরকার সব অঞ্চলের জন্য সেম বরাদ্দ দেয়, কিন্তু সমস্যা হলো আমাদের নেতারা এসে যথাযথ কাজ করে না, নাম দেয়া দেয় সরকারের, ঠিক কিনা? একজন যিনি এমপি হবেন, আমার সাথে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক আছে, আপনারা জানেন। আমাকে শুধু রায়পুরার মানুষ চিনে, সারা বাংলাদেশে কম বেশি আমাকে চিনে, সবাই আমাকে ভালোবাসে, মহাব্বত করে। তো সেই জায়গা থেকে কেউ আমাকে বঞ্চিত করবে এরকম সুযোগ থাকবে না, বরঞ্চ দলীয় এমপি হলেও যা পাবে তার চেয়ে বেশি আমরা পাবো। কারণ আমার তো ফেসবুকে আমার তো ফলোয়ার আছে, আমি যদি সরকারের বিরুদ্ধে একটা কথা বলি সরকারের ক্ষতি না? সরকারকে আমার দেয়া ক্ষতি অর্জন করবে? হবে না। তো সুতরাং এই ভুল মুয়া কথাও কেউ বলবে এটা নেই। পরশুদিন এক প্রার্থী আসে এখানে বলতেছে যে আপনারা আপনাদের এলাকার মানুষকে ভোট দিতে চান, মনে রাখেন, মানে এটা হলো এই ভুল কথা আগেও বলে গেছে অনেকে, ঠিক না? তো এটা হলো আমাদের মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি আপনাদেরকে বলি, ইনশাল্লাহ আপনাদের সন্তান যদি এমপি হয় আপনারা এমপি হবেন। আপনাদের সন্তান যদি এমপি হয় রায়পুরা 10 লক্ষ মানুষ এমপি হবে। আপনাদের সন্তান যদি এমপি হয় এই রায়পুরার প্রত্যেকটি অঞ্চলে সুষম উন্নয়ন হবে। এই চরাঞ্চলে ব্রিজ তো হবেই, এই চরাঞ্চলে হসপিটাল হবে, এই চরাঞ্চলকে আলাদাভাবে উপজেলায় পরিণত করবে ইনশাআল্লাহ। এইগুলো আমি আবার মজা করে বলি, প্রতিশ্রুতি না, হতে হবে বাস্তবায়ন। এতদিন প্রতিশ্রুতির কথা শুনেছি, এখন আর প্রতিশ্রুতি শুনতে চাই না। কি শুনতে চাই? বাস্তবায়নের কথা শুনতে চাই। তো আজকে আমাকে একজন বলতেছিলেন, এক প্রার্থী মজা করে বলতেছে আমি চরাঞ্চলবাসীর জন্য ব্রিজ করব। আপনি ব্রিজ যদি করতেন, এখন পর্যন্ত চরাঞ্চলবাসীর জন্য ব্রিজের জন্য আন্দোলন করছেন? করছে কেউ? আমরা আন্দোলন করছি না, সমাবেশ করছি না, কি বলেন? চরাঞ্চলবাসীর জন্য সমাবেশ করেছি, 10,000 মানুষের সিগনেচার নিয়ে ডিসি অফিসে দিয়েছি, মন্ত্রণালয়ে দিয়েছি। থানার জন্য থানা আলহামদুলিল্লাহ অনুমোদন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? আমাকে ডিসি অফিস থেকে ফোন দিছে যে আপনাদের এই থানার ব্যাপারে সবাই পজিটিভ, কিন্তু 2টা গ্রাম রংপুর মুর্শিদাবাদ ওই হলো ফকিরাচর, ওনারা এটার ব্যাপারে আপত্তি জানাইছে। আপনি দ্রুত, রাজনৈতিক দলের এটা পাওয়ারফুল হয়, অন্যরা তো রাজনৈতিক দলের পক্ষ থেকে দেয় নাই, আপনি একটু দয়া করে 10,000 মানুষের সিগনেচার নিয়ে 2 দিনের মধ্যে জমা দিবেন। যেহেতু ওরা আপত্তি জানাইছে, আপত্তিটা কাটানোর জন্য। তা আমি বললাম ওনাদের আপত্তিও যৌক্তিক, ওনারা রায়পুরা ওই পাশে থাকেন, ওনাদেরকে আপনারা থানার ওই পারে রাখেন, ওনাদেরকে শুধু নদী পার করে এপারে আনবেন কেন? যৌক্তিক, কিন্তু শক্তিশালী করার জন্য আমরা ওটার পক্ষে সিগনেচার নিয়ে আমরা জমা দিয়েছি, আলহামদুলিল্লাহ থানা হয়েছে। কিন্তু আমি জানতে চাই, এই চরাঞ্চলে কোন এমপি এসে থানার পক্ষে আন্দোলন করছে? একটু কর না, একটু ব্রিজের জন্য। এই যে নদী ভাঙ্গন গুলো হচ্ছে চোখের সামনেই তো হচ্ছে, কেউ এসে আন্দোলন করছে? 3টা ইউনিয়ন একদম নদী পথের কারণে বিচ্ছিন্ন, 3টা ইউনিয়ন, চাঁদপুর, মির্জাচর, চরমদুয়া, ছোট্ট একটা ব্রিজ হলে কানেক্ট হয়ে যায়, ছোট্ট ব্রিজ। এখন পর্যন্ত শুধু লোভ দেখা গেছে, প্রতিশ্রুতি দেওয়া গেছে, একটা ব্রিজ করতে লাগলো 10 কোটি টাকা। এখান থেকে কি 10 কোটি টাকা সরকার ট্যাক্স পায় না? এই অঞ্চলের মানুষ কি সরকারের বিভিন্ন সুবিধা দেয় না? শুধুমাত্র রাজনৈতিক কারণে, আপনাকে আমাকে অন্ধকারে রাখার কারণে আপনার আমার রাস্তাঘাটগুলো কাঁচা থাকে, আপনার এখানে সবার পরে কারেন্ট আছে, আপনার এখানে সবার পরে ব্রিজ হয়। কিন্তু আমি বলতে চাই, রায়পুরার সকল মানুষ আমরা একই সমান অধিকারী, চরের কারণে আমরা পিছিয়ে নেই, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, মুরব্বী বাবারা অনেকবার ভোট দিচ্ছেন, এগুলো কথা বলতেছি, হয়তো বা ওয়াচ করলে আপনারা শুনতেন, কিন্তু এটাও তো দরকার, কি বলেন? এই জন্য আমি বলতেছি, একটা বার আপনাদের যত আত্মীয় স্বজন আছে আপনারা একটু দায়িত্ব নিতে পারবেন না মুরব্বী বাবারা? আপনার আত্মীয় স্বজন আছে, আপনার পাড়াপড়শি আছে,
আপনার পরিবার আছে, সবাই যদি এবার আমরা ঐক্যবদ্ধ হই, আমি এতটুকু বলতে পারি 12 তারিখের পরে চরাঞ্চল ইতিহাস সৃষ্টি করে এবার এমপি হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে সেই সুযোগটা চাই। দল দেখবেন না বাবারা, আমি নিজে বলছি, আপনাদের এই অঞ্চলে এসে কোন দলের বিরুদ্ধে আমি কথা বলছি? দলটা দেখলে আপনার সব শেষ। দল না দেখে আপনার মাটির সন্তান, আপনার এলাকার সন্তান, সেই হিসাবে একটু বিবেচনা করবেন। এবং আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের জন্য, আপনারা যদি কাজ করেন এবার আল্লাহ তাআলা বিজয় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ছোট ভাইরা আছে, যুবকরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, ঠিক কিনা? এলাকার বিষয়ে সবচেয়ে বেশি সচেতন, ঠিক কিনা? তো আমার এই যুবক ভাইরা তোমরা আসো না? সবাইকে বলবা না? অনেক প্রার্থী কিন্তু এখন আবার আসবে হলো ইয়ার মতো, কি এর মতো বলে এটারে, না না, অতিথি পাখির মতো। এখন আইসা আমি বলি 225টা ওয়ার্ডে আমি একবার হইলে গিয়েছি, প্রত্যেকটা ইউনিয়নে 10-12 বার গিয়েছি। আপনি বলেন তো আমার চেয়ে বেশি কে আসছে? বলেন তো। আপনাদের এই এলাকা না, শুধু আমাদের এই চরাঞ্চল না, ওই পারেও আমি গিয়ে জিজ্ঞাসা করছি গতকাল ছিলাম আমিরগঞ্জে। আমি বলছি যে আপনাদের এখানে না হইলেও 50 বার আসছি। কয়টা প্রার্থী 50 বার আসছে আপনারা বলেন? আসার ক্ষেত্রেও যেহেতু আমি বারবার আপনার কাছে আসছি, সেহেতু অধিকার তো আমারও বেশি, কি বলেন? আমি একেবারে বলতে চাই, আপনাদের এই পারাতলী ইউনিয়নে আমার চেয়ে বেশি কে আসছে? একজন প্রার্থী বলেন তো। আপনাদের ধারে ধারে কে আসছে? চাঁদপুরে যাই, এখান দিয়ে দেখা করে যাই, সেদিকে মধ্যনগর আসি, চাঁদের কান দিয়ে আসি, মানিকনগর আসি, আজিজপুর আসছি, আলহামদুলিল্লাহ। এদিকটা তো আছে আলীনগর সহ সব জায়গায় আমি যতবার আসছি কোনো প্রার্থী আসে নাই, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। সেই হিসাবেও আপনারা একটু বিবেচনা রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের মার্কা কোনটা? একটু লাউডলি বলতে হবে, মার্কা কোনটা? আমাদের এই এলাকার মুক্তির সনদের মার্কা কোনটা? আল্লাহ তাআলা আগামী 12 তারিখ সন্ধ্যায় আমরা হাত পাখার বিজয় মিছিল করতে চাই। করতে পারবেন যদি ঐক্যবদ্ধ থাকবেন। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো, কারা কারা পক্ষে থাকবেন? আল্লাহু আকবার। আল্লাহ আমার এই ভাইদের এই হাত তোলাকে আপনি কবুল করেন। তারা এই চরাঞ্চলকে উন্নয়ন করতে চায়, সেই লক্ষ্যে শপথ নিয়েছে, তাদের শপথকে আপনি কবুল করেন। অনেক মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। দরকার নাই এটা, আমি আপনাদের কাছের মানুষ হিসাবে কিছু কথা বলেছি। কষ্ট পান নাই তো? মুরব্বী বাবারা কষ্ট পান নাই তো? যদি কষ্ট পান তাহলে ক্ষমা করে দেবেন, কারণ আপনাদের সন্তান খারাপ করলেও আপনাদের সাথে, ভালো করলেও ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সঙ্গীত কোনটা হবে? আরে ইশকে নবী, আমার হাতে মাইক দিলে ভালো হইতো, এটাই আমি এইভাবে কথা বলতে, আমি একটু লম্বা তো। কোনটা? দিল্লি ঢাকা গামো, আমার ভোটও শেষ, আমার গাওয়া যাবে না। কোনটা গাইবো? ইশকে নবী দিয়ে শুরু করি। হ্যাঁ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ, তারার মিছিল কুরাসে ভরে ফেলল মুহাম্মদ। ঝিঝির দোলে দরুদ সুরে নামলো খুশিরত নূপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো খামার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ,
ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী রাসূলকে আমরা সবাই ভালোবাসি না? একটু সবাই গায় জিন্দাবাদ বলে, একটু শীতটা দূরে সরে যায়, কি বলে? ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ রক্ত কানাই দফা দফা উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে গায়ে পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী মন হয়ে যায় পাগল পারা নামায় দু চোখ শুরু ধারা দিল পরিবেশ দূর বিশুর চাই দিদারের সাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী। এই কম আওয়াজ হলে হবে না, আমরা চরের মানুষ, আমরা বিজয় অর্জন করবো, ঠিক কিনা? যারা বিজয় হবে তাদের আওয়াজ এত ফিরে হবে না, সিংহের মতো হবে, ঠিক কিনা? চলেন বাম পাশে ইশকে নবী মাশাআল্লাহ আওয়াজ বাড়ছে, এবার ডান পাশ প্রস্তুত। ইশকে নবী কাদের আওয়াজ বেশি হলো? হ্যাঁ, এখানে আছে আমার ইয়াং ভাইয়েরা, তাই না? ছোট ছোট ভাইয়েরা, আগামী দিনের ইসলামের সৈনিক করা, ঠিক কিনা? এই পাশেও আছে, সুতরাং একসাথে চলেন। ইশকে নবী অনেক অনেক ধন্যবাদ সবাইকে, জাযাকাল্লাহ। শেষ করে দিই, আমার তো সারাদিন কথা বলতে হয়, বক বক করতে হয়। সকালে ছিলাম সারাদিন মহেশপুর ইউনিয়নে, তো সেখানে কথা বলতে বলতে গলার অবস্থা দেখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু ভালো রেখেছেন আপনাদের দোয়ায়, একটু আমার ছাড়া যায় না। আরেকটা গাইলে খুশি, আরেকটা গাইলে খুশি। কোনটা গাইবো? হ্যাঁ হ্যাঁ, দিল্লি না ঢাকা? আর গরম গান শুনতে চান, তাই তো? তাইলে গরম গান, বিপ্লব মানে নাকি দেশটা নয়তো করা বাপের পিঠা। হ্যাঁ, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইচ্ছাদারি দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত তোরা দেশটা লক্ষ মায়ের ইচ্ছাদারি দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত তোরা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাসের বিদেশিদের চরণ চাপা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা। যাই, আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। কয় তারিখ জানি পাড়াতুলি সমাবেশ? ও, মঙ্গলবার পাড়াতুলি বাজারে আমরা একসাথে হয়ে জানান দেব যে ইনশাল্লাহ চরাঞ্চলের মার্কা এবার হাত পাকা মার্কা, ঠিক কিনা? ইনশাল্লাহ সবাই থাকবেন মঙ্গলবার বিকেলে, সবাই ইনশাল্লাহ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ। এবং মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামতের আগ পর্যন্ত যেন জারি রাখেন, বলেন আমিন। একইভাবে এখানে যারা এসেছেন, আপনাদের যাদের মা বাবা পৃথিবী থেকে বিদায় হয়েছে, দোয়া করবো আল্লাহ তাআলা আমাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। যাদের মা বাবা আমাদের বেঁচে আছে, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।